আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকে আমার নতুন ব্লগে কালকে আমরা হিমু গল্পের পার্ট 15 শেষ করেছিলাম। তো আজকে হচ্ছে 16 নিয়ে আলোচনা করব। তো রাশেদ সাহেব একটা দোকানে ছিল, সেই দোকান থেকে কি তার গন্তব্যে পৌঁছাতে পেরেছিল কিনা আজকে আমরা সেটাই দেখব। তো চলেন আমরা শুরু করে দিই। তো ওকে। এখন হচ্ছে রাশেদ সাহেবের জ্বর হয়েছিল, বেশি জ্বর, খুব বেশি। আমার নিজেরও ধারণা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুঝতে থেকে আমার আগে কিছু সমস্যা আছে, লাঞ্চে কিছু সমস্যা আছে। আপনি কি আমাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো। ঢাকার সবচেয়ে বড় হসপিটালের নাম কি? সেটা তো স্যার জানি না। শামসুর লক্ষ্য করলো চোখটা লাল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মুখ থেকে সরসর শব্দ হচ্ছে। শামসু বলল, কি করি কিছুই তো বুঝতে পারছি না স্যার। পানি খাবেন? না, বমি আসছে। আপনি একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারবেন? স্যার পারবো। ডাক্তারের ভিজিট কেমনে দিব? আমার কাছে ডলার আছে। রাশেদের কথা শেষ করতে পারলো না, বমি শুরু করলো। বমির সঙ্গে সঙ্গে রক্ত আসছে। শামসু বলল, ইয়া খোদা, এখন কি করি বাবা? কিন্তু এখন দরকারটা কি? কিন্তু বলল, ডাক্তার ডাক, দৌড় দে। শামসুর দোকান থেকে দৌড়তে শুরু করলো। রূপার ছবি আঁকতে বসছে। জল রং ছবি আঁকার আয়োজন করেছে। পেপারে ট্রিটমেন্ট দিয়ে আয়োজন শুরু। পেপার ভেজা কাপড় রোদ এখনই শুকিয়ে রঙের প্রথম আঁচ দিতে হবে। জল রং ছবির বিষয়বস্তু আগে ভাগে ঠিক করা কঠিন। ছবির মতো নিজের প্রাণে এগিয়ে চলে। এরপর রূপা ঠিক রেখেছে, তার ছবির মূল বিষয় হলো জানালা দিয়ে ঘরে রোদ ঢুকছে এবং এরকম ছবির নাম রৌদ্র কিংবা রৌদ্র। রৌদ্রের আলাদা কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। রোদ হচ্ছে সানশাইন, একইভাবে জ্যোৎস্না মনশাইন। কবি সাহিত্যের নতুন নতুন শব্দ তৈরি করেন। ইংরেজি ভাষায় কেউ রোদ, কেউ জ্যোৎস্না, কেউ প্রতিচ্ছবি। কেমন ধরলে বা ভাবতে রূপা এমন শব্দ নিজে তৈরি করলেন। রোদ হলো শুভে, তার ছবির নাম শুভে। যদি কেউ জিজ্ঞাসা করে শুভে কি, সে বলবে রোদ। একইভাবে জ্যোৎস্না হলো মুবে। রূপা ডিকশনারি খুঁজলো, হয়তো দেখা যাবে শুভে বলে কোনো শব্দ আছে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্ন ডিকশনারিতে সাপ ও মুভ নামে কোনো শব্দ নেই। কাজেই ছবির নাম শুভে রাখা যেতে পারে। আফা, খালুজান আসছে, সাথে একটা মায়া নিয়ে আসছে। মায়াটা দেখা মনে হলো কালি দিয়া স্নান কইরা আসছে। এমন কালা মাইয়া আমি বাপের জন্মে দেখি নাই। মা কালীও মায়ার কাছে ফর্সা। রূপা উঠে দাঁড়ালো। ব্যাগটাকে কাগজ আরো কিছুক্ষণ ভিজিয়ে ক্ষতি হবে না। এই মুহূর্তে তার ইচ্ছা করছে বাবার ব্যস্ত মুখটা দেখতে। বাবা যেখানে যান মাইক্রোবাস ভর্তি জিনিসপত্র নিয়ে আসেন। কালার কাদি, মানকচু, মাটির হাড়ি, জিলেপ মাছ। এবার 2টা রাজাহাঁস নিয়ে এসেছেন। তাছাড়া পেয়ে 2টা হাঁসের একটি ছুটে রূপা হাঁটু ঠেকাতে দিয়েছে। রূপা বারান্দায় এসে দাঁড়ালো এবং হারুন ব্যস্ত ভঙ্গিতে জিনিসপত্র নামাচ্ছেন। একটু দূরে কাপড় পরিতে 10 মিনিট। 11টা বছর পর এক বালিকার টানবর্ণ ঘন কালো, তার মুখ গোলাকার, একই গোল এবং দেখে মনে হয় কাটা কম্পাস দিয়ে আঁকা। গোলাকার মুখের সঙ্গে মিলিয়ে বড় বড় গোল চোখ। আপনার বিস্ময় ভাব চলে আসে।
বালিকার চোখে বিস্ময় নেই, বিঘ্নতাও আছে। হারুন রূপার দিকে তাকিয়ে বলল, হ্যালো ইয়াং লেডি। রূপা বলল, হ্যালো গুড বাবা। তোমার এই কি তোমার ঘড়ি কন্যা? হারুন বলল, ইয়েস। জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছে। ঘরের টুকটাক কাজ করবে, স্কুলে ভর্তি করে দেব, পড়াশোনা করবে। ভেরি গুড। মা বাবা ছেড়ে দিল না দিয়ে কি করবে কি? এক বেলা খাবার জোটে তো দুই বেলা জোটে না, এমন অবস্থা। আমি যখন বললাম মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, আমার মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। মেয়েটার কাছে ডেকে দুইটা কথা বলো, ঘড়ির সময় জিজ্ঞেস কর, ওর ভয়টা কাটিয়ে দে। সে ভয় পাচ্ছে না বাবা। ভয় অবশ্যই পাচ্ছে। বস্তি থেকে উঠে আসা মেয়ে, প্রথম ঢাকার শহর এসেছে, ভয় পাবেন না মানে? নাম মদিনাথ, তাই না বাবা? হ্যাঁ। বাবা মা ডাকে মলি। নাম মদিন বা মলি ডাকবে কেন? আমি জানতাম কিভাবে? আমাদের বাড়িতে একটা স্টেজ কি কাজের মেয়ে, তার স্টেজ হচ্ছে এ গিফটেড চাইল্ড। হারুন গলা ভাসিয়ে ডাকলেন, লতি এদিকে আস, তোমার আপার সঙ্গে পরিচয় করিয়া দেই। মদিনা এগিয়ে এলো, তার আশার মধ্যে কোনো জড়তা নেই। রূপার আবার মনে হলো নতুন পরিবেশে এসে মেয়েটা মোটেও ভয় পাচ্ছে না। ভয় না পেলে কৌতূহল থাকবে, মেয়েটার চোখ কৌতূহল নেই। হারুন বললেন, লতি, রাজকন্যার মতো যে মেয়েটাকে দেখছো সেটা হচ্ছে আমার মেয়ে। তার কথা তোমাকে বলছি, ছবি আঁকে। আমার মেয়ের নাম রূপা, তাকে তুমি আপা ডাকবে। রূপা বলল, মালিনা এসো আমার সঙ্গে, আমি জরুরি কিছু কাজ করছি, কাজ করতে করতে গল্প করব। মদিনা মেঝেতে মাথা নিচু করে বসেছে, তার চোখ রূপার কাজ দেখছে। রূপা বাথটাব থেকে ভেজা কাগজ মেঝেতে বিছিয়ে দিয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে মদিনার দিকে তাকিয়ে থাকলো। মদিনাও চোখ তুলে তাকালো। দুজন দুজনকে দিকে তাকিয়ে আছে। রূপা বলল, নতুন জায়গায় এসে তোমার কি ভয় লাগছে? মদিনা মুখ খুলে বলল না, তবে মাথা নেড়ে জানালো তার ভয় লাগছে। রূপা বলল, ভয় লাগার কিছু নেই, আমার বাবা অন্তত ভালো মানুষ। ভালো মানুষের ছেলেমেয়েরাও ভালো মানুষ হয়, আমিও ভালো মেয়ে। মদিনা বলল, আপনি যে ভালো মেয়ে আমি জানি। রূপা বলল, কিভাবে জানো? মদিনা জবাব দিল না। রূপা বলল, এই বাড়িতে তোমার প্রধান কাজ কি হবে জানো? তোমার প্রধান কাজ হবে আমাকে সাহায্য করা। কাগজ পানিতে ভেজানো, শুকানো, বোর্ডে কাগজ সরিয়ে টেপ লাগানো এবং রং টিউবের মুখ বন্ধ করা, ব্রাশ পরিষ্কার করা, এইসব। আমি কি করি দেখে দেখে শিখবে। মদিনা ঘাট তার জানালো সে শিখবে। তুমি কি লেখাপড়া জানো? ক্লাস 5 পাস করেছি। খুব ভালো। এখন তুমি একটা কাজ করো, তোমার এই মুহূর্তে কি লাগবে একটা কাগজে লিখে আমাকে দাও, আমি আনিয়ে দেব। একই সঙ্গে তোমার হাতের লেখার একটা পরীক্ষা হবে। আমার কিছু লাগবে না? অবশ্যই লাগবে। তুমি খালি পায়ে এসেছো, তোমার এক জোড়া স্যান্ডেল লাগবে, টুথপেস্ট লাগবে, ব্রাশ লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, নারকেল তেল লাগবে, তেল, সাবান ও তোয়ালে লাগবে। মদিনা হাসলো। লোপা লক্ষ্য করলো মেয়েটার হাসি অস্বাভাবিক সুন্দর। বেশিরভাগ মানুষ যখন হাসে শুধু তাদের ঠোঁট হাসে, চোখ হাসে না। এই মেয়েটার ঠোঁট এবং চোখ একই সঙ্গে হাসছে। আপা, একটা কথা বলবো? বলো। আপনার এই বাড়িতে ভূত আছে, তাই নাকি? জি, খারাপ ভূত। ভূতে ভালো খারাপ আছে। হ্যাঁ। তুমি কি ভূতটাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, ঘরের কোনায় খাড়ায়া আপনার দিকে তাকাইছি, এখন নাই। ব্যাপার
এই পর্যন্ত থাক। ওকে, এগারোটা বেজে গেছে। না 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 না।
রূপা গল্প হয়ে গেল। কি হচ্ছে না কেন? তোর সময় কেমনে নিচ্ছি? ওকে, এটা হতে থাক। রূপার রূপা হাতের কাজ বন্ধ করে কিছুক্ষণ মদিনার দিকে তাকিয়ে বলল, মদিনা শোনো, ভূত প্রেত রাক্ষস ক্ষয়কর এইসব পৃথিবীতে নেই। মানুষের কল্পনা করতে ভালোবাসে, এইসব কল্পনা করে। তুমি এখন মালিনার কাছে যাও, মালিনা দেখিয়ে দিবে তুমি কোথায় থাকবে। তোমাকে যে লিস্ট করতে বলেছি লিস্টটা করবে।
মালিনাকে বলবে আমাকে এক কাপ চা বানিয়ে দিতে। তুমি কি চা বানাতে পারো? না। মালিনার কাছ থেকে শিখে নেবে কিভাবে চা বানাতে হয়। পারবে না? পারবো। রূপা মদিনার দিকে তাকিয়ে হঠাৎ অন্যরকম গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলো কয়টা বাজে। মদিনা বলল, বলতে পারবো না। বাবা বলেছিল জিজ্ঞেস করো, এই মাত্রই সময় বলো। সব সময় পারি না, মাঝে মধ্যে পারি। আচ্ছা যাও। মদিনা বলে উঠল, নিচু গলায় বলল, আপা ভূতটা আবার আছে, ওই যে কোনায় খাড়াইয়া আছে। রূপা বলল, ভূত ভূতের মতো দাঁড়িয়ে থাকো, তোমাকে যা করতে বলেছি করো। দুপুরে খেয়ে হারুন বললেন, এই ছেলে রাশেদ না ফাশেদ কি যেন নাম, সে কি তার জিনিসপত্র নিয়ে গেছে? রূপা বলল, না। কতদিন হলো গেছে? 2-3 দিন 2 রাত। টেলিফোনে কোনো খোঁজ খবর করেছে? না। হারুন বিস্মিত হয়ে বললেন, আশ্চর্য তো। রূপা বলল, আশ্চর্য কিছু নয়, উনি ইচ্ছা করে এটা রেখেছেন, আমার উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা। জিনিসপত্র ফেলে রেখে মেন্টালি প্রেশার। তোকে মেন্টালি প্রেশার কেন দিবে? তুই তার কে? আমি তার কেউ না। তিনি আমার উপর মানসিক চাপ কেন দেবেন তাও জানি না। হয়তো তিনি এক ধরনের খেলা খেলছেন। কিছু মানুষ আছে আশেপাশে মানুষদের নিয়ে খেলতে পছন্দ করেন, যেমন তুমি। তুমি জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছো, এটা তোমার খেলার একটা অংশ। তাকে নিয়ে এসেছো তোমার সব আগ্রহের সমাপ্তি। তোর জ্ঞান তো বেশি হয়ে যাচ্ছে। কিছুদিন পর তোকে আর রূপা ডাকা যাবে না, ডাকতে হবে জ্ঞান রূপা। জ্ঞান রূপা নাম আমার পছন্দ হয়েছে বাবা, থ্যাংক ইউ। এই ছেলেটাকে খুঁজে বের করতে হবে। আমার নোট প্রজেক্ট অপারেশন রাশেদ কিংবা ফাশেদ হান্ট। রূপা রূপা বলল, ঢাকা শহরে 1 কোটি মানুষ বাস করে। কেউ যদি 1 কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকতে চায়, সে সারা জীবন লুকিয়ে থাকতে পারেন। হারুন বললেন, কোনো বুদ্ধিমান লোক চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে। রূপা বলল, বাবা তুমি বুদ্ধিমান মানুষ নও, তুমি পারবে না। আমি বুদ্ধিমান না। না, যে কবিতা ইতিহাস বই লেখে সে বুদ্ধিমান না। হারুন কঠিন গলায় বললেন, আমি গাধা মানুষ। রূপা বলল, বাবা তুমি রেগে যাচ্ছ। আমি তাকে কিভাবে খুঁজে বের করব শোন। ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেব, শিরোনাম হবে রাশেদ কিংবা ফাশেদ তোমাকে খুঁজছি। রূপা বলল, বারবার রাশেদ কিংবা ফাশেদ বলছো কেন? তার নাম রাশেদ। এখন বলো তার ছবি কোথায় পাবে? থানার ডায়েরি করবা, পুলিশ ছবি জোগাড় করবে। তোমার কি ধারণা ডায়েরি করানোর সঙ্গে সঙ্গে থানায় সব পুলিশের হাতে রাশেদের সাহেবের ছবি নিয়ে তাকে খুঁজে বের হয়ে যাবে? হারুন বললেন, আচ্ছা যা, তাকে খুঁজে পাওয়া যাবে না এটা মানলাম। আমি যে একজন গাধা মানব সেটা মানলাম। হারুন কিছু বলতে যাচ্ছিল, তখন হতদন্ত হয়ে মনিনা ঢুকলো। তার হাতে রূপার মোবাইল ফোন সেট। মনিনা বলল, আফা আম্মা টেলিফোন করেছেন। রূপার মা টেলিফোন করলেই মদিনার মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রূপা বলল, মাকে বলো আমি ভাত খাচ্ছি, এখন টেলিফোন ধরবো না। তোমাকে আগেই বলেছি খাওয়ার সময় আমাকে টেলিফোন দিবে না। হারুন বলল, তুই যে কাজটা করলি তা অভদ্রতা ও অসভ্যতা। বাইরে কেউ টেলিফোন করেনি, তোর মা টেলিফোন করেছে, নিশ্চয় জরুরি কোনো কথা।
জরুরি ভাবলে জরুরি না। এটা কার কথা? জ্ঞান রূপার কথা। হারুন রাগী গলায় বললেন, এইসব বাণীগুলো তুই একটা খাতায় লিখে ফেল, আমি নিজে খরচে ছাপিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি বইমেলা বের হবে, বইমেলার নাম দেব কথামিত্র, লেখিকা জ্ঞানরূপা। রেগে রেগে কথা বলছো কেন বাবা? তুই তোর মায়ের সঙ্গে অভদ্রতা করছিস কেন? রাগ উঠছে। সন্তানরা বাবা মার সঙ্গে অভদ্রতা করবে, এটা আমার পছন্দ না। রূপা বলল, মা বাবা অকারণে আমার উপর রাগ করবে, এটা আমারও পছন্দ না। কাজে এখন পছন্দের কাটাকাটি। রূপার মার নাম শায়লা খাতুন, বাংলা সাহিত্যর এমএ কিংবা স্কুল শিক্ষক, বাবার 5 ছেলে মেয়ের সর্বশেষ জন। তরুণী বয়সে অসমাপ্ত রূপবতী ছিলেন, এখন সেই রূপ ধরে রেখেছেন। হারুন ধারণা এই শায়লা আগের চেয়েও রূপবতী, যত দিন যাচ্ছে ততই নাকি তার রূপ বাড়ছে। রূপা তখন 7 বছর বয়স। এখন এক ঝড় বৃষ্টির রাতে তিনি রূপার ঘরে ঢুকলেন, নরম গলায় বললেন, ভয় পাচ্ছ না কি মা? রূপা বলল, হ্যাঁ। শায়লা বললেন, ভয় লাগারই কথা, কাছে কথা পড়েছে। রূপা বলল, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে? শায়লা বললেন, হ্যাঁ। রূপা আনন্দের সীমা রইল না। রূপার ঘরটা সুন্দর করে সাজানো, ফ্যানের হুক থেকে একটা দোলনা ঝুলে। রূপার খাটটা কুষ্টিয়ার এক জমিদার বাড়ি থেকে কেনা। খাটের চারিদিকে আয়না বসানো, খাটে বসলে আয়নার অনেকগুলো রূপ দেখা যায়, কিংবা মাথা তার ঘরে ভয় লাগে। তার ভয় লাগে এবং অনেক ভালো আছে, ভালো লাগছিল রূপার গল্পটা।